আজকে আমরা যে কোম্পানির অ্যানালাইসিস করব সেটা হচ্ছে শোভা লিমিটেড। ভারতবর্ষে একটা লিডিং মাল্টিন্যাশনাল রিয়েল এস্টেট কনস্ট্রাকশন কোম্পানি, যার হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে। আর ফাউন্ডিং মেম্বার যিনি হচ্ছেন পিএনসি ম্যানন। তো শোভা লিমিটেড তারা লাক্সারি রেসিডেন্টাল প্রপার্টিস, কমার্শিয়াল স্পেস, ইউনিক ব্যাকওয়ার্ড ইন্টারন্যাশনাল মডেল, এগুলো তারা প্রোভাইড করে থাকে। তো এটার যদি আমরা স্টকটা যদি দেখি, তাহলে গত এক বছরে আমার যে ইন্টারেস্টটা দিয়েছে সেটা 8.19% ইন্টারেস্ট দিয়েছে। যদি 3 বছরে যদি আমি ধরি, তাহলে 218.76% ইন্টারেস্ট। আর যদি 5 ইয়ার্সের কথা যদি আমি ধরি, তাহলে 201.96। মানে এই যে একটা স্টক, সেটা তোমার শর্ট টার্মের জন্য কিন্তু সেটা নেগেটিভ পারফর্মিং কিন্তু হচ্ছে। দেখো, 6 মাসের জন্য আমি যদি হোল্ড করে রাখতাম তাহলে আমার 11.52% লস হতো, বা 3 মান্থের জন্য যদি করতাম তাহলে 3.51। তো এইগুলো তো রিস্কি হয়ে যায়। বা 1 মান্থের জন্য দেখো আবার 20.25%। আবার ওয়ান উইকের জন্য যদি ধরে, তাহলে একদম সামান্য 0.07% ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে এই সব যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে, সেগুলো তোমার হঠাৎ করে বুম আসে, আবার হঠাৎ করে মার্কেট ডাউন হয়ে যায়। ঠিক আছে, অনেকটা ডিসাইড করে গভর্নমেন্ট পলিসির ওপর। তারপরে এরপরে আছে তোমাদের যেমন গ্রিন বোর্ড এটা মানে অনেক সময় অনেক পারমিশন দিতে চায় না, বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট স্টে লাগিয়ে দেয়। বিভিন্ন অনেক কিছু ইন্টারনাল প্রবলেম আছে, তার মধ্যে একটা ফাইন্যান্সের অনেক সময় প্রবলেম থেকে থাকে, যেমন ব্যাংক এগুলো তো যেমন যেমন এই যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো, এগুলো বেশিরভাগই তো ব্যাংক লোনের উপর ডিপেন্ড করে চলে। ঠিক আছে, তো এগুলোতে ইনভেস্ট করতে যদি চাও, তবে তাহলে তোমাকে 2 থেকে 3 বছরের মানে ডিউরেশন নিয়ে তোমাকে ইনভেস্ট করতে হবে। তাহলে হয়তো বা তোমার এখানে মোটামুটি যদি আমি 3 বছর 5 বছর যদি দেখো, তাহলে দেখো 201% তোমাকে ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে, আমাদের 202% সামথিং ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে। 3 হারের যদি আমি যদি ধরি, তাহলে 218.76% ইন্টারেস্ট দিচ্ছে। ঠিক আছে, মানে 200%-এর উপর তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার মানে অনেক অনেক দিচ্ছে। ঠিক আছে, তো তাহলে তোমাকে হোল্ডিং পিরিয়ডটা তোমাকে বাড়াতে হবে। হোল্ডিং পিরিয়ডটা মিনিমাম 1 বছরের নিচে তো তুমি যদি এটাকে মনে করো যে যদি আমি ধরে রাখতে চাও, তাহলে কিন্তু তুমি লসে পড়বে। ঠিক আছে, তাহলে 1 থেকে 3 বছরের মধ্যে, বা তুমি তারও বেশি যদি ধরতে চাও, তাহলে শোভা লিমিটেড একটা বেস্ট তোমার অপশন হবে, যে এটার মধ্যে ইনভেস্ট করতে পারো, তুমি টাকা ইনভেস্ট করতে পারো। তার মধ্যে অনেক মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু এটার উপর হোল্ড করে রাখছে। ভারতবর্ষের বিভিন্ন বড় বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু হোল্ড করে রাখছে। আমরা দেখাচ্ছি পরের চার্টে যে কত পার্সেন্ট মিউচুয়াল ফান্ড হোল্ড করে আছে। এফআই মানে ফরেন যে ইনভেস্টমেন্ট আছে, ওইটা মানে উপর নিচে হতে থাকবে। কিন্তু ভারতবর্ষের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, তার উপর কিন্তু এই যে শোভা লিমিটেড কোম্পানির উপর কিন্তু বড় একটা স্টেক তারা নিয়ে রেখেছে। তাহলে তোমার অবশ্যই এই স্টকটা কিন্তু ফেলনা স্টক নয়, খুবই ভালো স্টক। ঠিক আছে, তো আমরা পরের চার্টে যাচ্ছি, যে এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা প্রমোটারের কাছে মানে কোম্পানির যারা প্রমোটার আছে, তাহলে তাদের কাছে 52.9% একটা ভালো প্রমোটারের কাছে। যদি মানে কোম্পানির যে ফাউন্ডিং মেম্বার বা যারা ইনিশিয়ালি ইনভেস্ট করেছিল, তারা হচ্ছে তোমার প্রমোটার। ঠিক আছে, তো এই প্রমোটারের কাছে আছে 52.9% হোল্ডিং। তো প্রমোটারের কাছে কোনো কোম্পানির কোনো মালিক পক্ষের মানে সবাইকে যারা যারা তারা ফাউন্ডিং মেম্বারের কাছে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন সবসময় মনে রাখবে, যদি 50%-এর যদি বেশি থাকে, ঠিক আছে, 50%-এর যদি মোর দেন 50% থাকে, 50% বা 50%-এর থেকে যদি বেশি থাকে, তাহলে মনে করবে ওই স্টকটা একটা ভালো একটা স্টক। ঠিক আছে, তাহলে এই কোম্পানি শোভা লিমিটেড কোম্পানির মধ্যে কিন্তু 50% হোল্ডিং আছে। ঠিক আছে, তো এটা ঠিক আছে। এরপরে দেখছি মিউচুয়াল ফান্ডের মধ্যে কত আছে, 24.5%। মিউচুয়াল ফান্ডের মধ্যে আছে 24.5%। এটাও একটা ভালো। কিন্তু মিউচুয়াল ফান্ড হচ্ছে ওই যে আমরা যে প্রত্যেক মাসে এসআইপি যে করি, প্রত্যেক মাসে এসআইপি, অনেকে 2,000, অনেকে 5,000, 4,000 টাকা, এই যে এসআইপি যেমন করি, যেমন স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, এইগুলোতে যখন টাকা তুমি ইনভেস্ট করো, তখন কিন্তু এই মিউচুয়াল ফান্ড এইগুলো কিন্তু এই টাকাগুলো কিন্তু ওই কোম্পানিগুলো কিনে, ওই কোম্পানির শেয়ার কিন্তু কিনে নেয়। ঠিক আছে, তাহলে মিউচুয়াল ফান্ড এখানে ইনভেস্টমেন্ট মানে শোভা লিমিটেড মানে 100% শেয়ারের মধ্যে 50% মানে মানে একটা জিনিসের অর্ধেক তো চলে গেল প্রমোটারের কাছে। তাহলে তার 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 আরও মানে এই যে আরও অর্ধেক বাকি রইলো, আরও অর্ধেকের মধ্যে চলে গেল মিউচুয়াল ফান্ডের মধ্যে, যেটা মানে তোমরা মাসে মাসে এসআইপি যারা করো সেটা। আর বাকি যেটা আছে 14.8% পাবলিক মানে ডোমেস্টিক ইনভেস্টার, যেমন আমি যেমন
তোমরা বা অন্যরা যারা আমরা যে ছোটোখাটো কিছু সবাই লিমিটেডের মধ্যে ধরো 10,000 20,000 টাকা ইনভেস্ট করে রাখি, তার কি 10টা স্টক 20টা স্টক 25টা স্টক 30টা স্টক, এই যখন আমরা ইনভেস্ট করি এটা আমরা হয়ে গেছিলাম পাবলিক। আর এফআইআই হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমরা বাইরের থেকে আসে, আমেরিকা থেকে আসে, কানাডা থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, এরকম, এরপর সিঙ্গাপুর থেকে আসে, এরকম বড় বড় মানে ফরেন কোম্পানি বা ফরেন গভর্নমেন্ট, এই মানে এগুলোকে এফআই বলা হচ্ছে। তার তার হচ্ছে 6.2%, পাবলিক আছে 14.8%, আর আদার্স মানে হচ্ছে অনেক সময় যারা এই কোম্পানিতে যারা কাজ করে, হ্যাঁ, তো কাজ করলে পরে তাহলে যেমন সিও, তো আচ্ছা ঠিক আছে তুমি আমাদের কোম্পানিতে 10 বছরের জন্য সিও থাকবে, প্রত্যেক মাসে তোমাকে আমরা 3 কোটি টাকা করে স্যালারি দেবো, 3 কোটি টাকা স্যালারি করবো, আর তোমাকে আমরা ঠিক আছে আমরা 50টা স্টক বা 1,000টা স্টক দিয়ে দিলাম। তো এইরকম করে আদার্স এটা হয় 1.6% কিন্তু শেয়ারে আছে। তাহলে কিন্তু এটা একটা ভালো ভালো, কারণ অর্ধেকই প্রমোটারের কাছে আছে, আর বাকি অর্ধেক কে কার কাছে হচ্ছে মিউচুয়াল ফান্ডের, মানে ইন্ডিয়ার ডোমেস্টিক যে ইনভেস্টার, সবচেয়ে বড় ডোমেস্টিক ইনভেস্টার কে, মিউচুয়াল ফান্ড, এরপরে হচ্ছে এলআইসি, এরপরে হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের পেনশন ফান্ড, যেমন আর্মির পেনশন ফান্ড, এরপরে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ের পেনশন ফান্ড, এই ফান্ডগুলো এইভাবে ইনভেস্ট করে। এরপর তার বাকি যে অর্ধেকটা আছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, পাবলিক আছে, ওই আদার্সগুলো অর্ধেকের মধ্যে। তাহলে এই কোম্পানি সুমা লিমিটেড কোম্পানির জন্য মানে হোল্ডিংয়ের জন্য দেখো ভালো একটা স্ট্র্যাটেজি তারা আছে, ঠিক আছে। তো এটার মধ্যে ইনভেস্ট যদি করতে চাও তাহলে তোমার কয়েকটা সিনারিও তোমাকে দেখাতে হবে যে আমি কখন এটাকে বাই করলে সুবিধা হবে। সেটা বলার আগে এবার সোভা লিমিটেড কোম্পানিটা কীরকম ডিভিডেন্ড দিচ্ছে সেটা আমরা একটু যদি চেক করি। দেখো সোভা লিমিটেড কোম্পানি ডিভিডেন্ড অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে তুমি দেখতে পারবে এখানে দেখো লাস্ট ইয়ার যে ডিভিডেন্ড যেটা দিয়েছে পার শেয়ারে 3 টাকা করে দিয়েছে, মানে অনেক কম দিয়েছে। ডিভিডেন্ড দিলে হচ্ছে 0.21%, আর টোটাল ডিভিডেন্ড মানে সবচেয়ে বেশি যেটা টোটাল ডিভিডেন্ড মানে 2007 থেকে শুরু করে আজকে পর্যন্ত কতবার ডিভিডেন্ড দিয়েছে, 20 বার ডিভিডেন্ড দিয়েছে, ঠিক আছে। তাহলে 2013 থেকে 2020-র মধ্যে তারা ডিভিডেন্ড দিয়েছে পার শেয়ারে 60 টাকা করে দিয়েছে। মানে ধরো তুমি একটা কোম্পানির শেয়ার 10 বছর মানে 1 বছরের উপর হোল্ড করে আছো, মানে ঠিক আছে 100টা শেয়ার তুমি হোল্ড করে আছো, তাহলে তুমি ওই কোম্পানির এই শেয়ারটা তো তোমার কাছে থাকবে। তাহলে এই যে তুমি কোম্পানির 1000 মানে 100টা শেয়ার যে তোমার কাছে রেখে দিয়েছো, মানে অনেক মানে লং টার্মের জন্য, ঠিক আছে, ইনভেস্ট করে রেখে দিয়েছো, তাহলে বছর শেষে তোমাকে মানে তারা যেদের মানে এই অ্যানুয়াল রিপোর্ট যারা যখন পাবলিশ করবে, ঠিক আছে, অ্যানুয়াল রিপোর্ট যখন পাবলিশ করবে তখন তাদের কাছে কিন্তু তাহলে সেটাই বলছিলাম যে এই কোম্পানি কিন্তু যেমন যেমন তোমার যদি প্রোসের কথা বলে দেই, তাহলে স্ট্রং ব্র্যান্ড প্রেজেন্স, রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে কিন্তু টপ লিডার, মার্কেটের টপ লিডার, ঠিক আছে, লং টার্ম গ্রোথের পোটেনশিয়ালের জন্য বাস, হাউজিং সেক্টরের জন্য ভেরি গুড। কিন্তু এখানে কিছু মানে খারাপ দিকটা হচ্ছে মানে ডিভিডেন্ড খুবই কম, একদম কম, মানে 3 টাকা পার শেয়ার, মানে শেয়ারে 3 টাকা করে, মানে 100টা শেয়ার যদি তুমি রাখো সারা বছর তুমি যদি রাখো তাহলে তুমি 300 টাকা পাচ্ছ মাত্র, মানে 300 টাকা, মানে 100টা শেয়ারের দাম কত হবে আজকে তার মার্কেট রেট অনুযায়ী, তার কাছে তোমার 10,000 টাকার উপরে তুমি ঠিক আছে 10,000 টাকার উপরে আজ তোমার মানে তার শেয়ার রাখছো, তার উপরে মাত্র 300 টাকা দিচ্ছে। সেটা তো অনেক অনেক আরও কোম্পানি আরও আছে, সেটা 18 টাকা 19 টাকা 20 টাকা 25 টাকা, অনেক কোম্পানি আছে 22 টাকা পর্যন্ত দিচ্ছে। তো সেখানে 3 টাকা অনেক কম, ঠিক আছে। এবার 2021 থেকে 2023-এর মধ্যে দিয়েছে 3 টাকা থেকে 3.5 টাকা, 2024 থেকে 25-এর মধ্যে 1.5 টাকা থেকে 3 টাকা, তাহলে মানে খুবই কম, ঠিক আছে। এরপরে সেটা আরেকটা দিক হচ্ছে মানে তোমার এই যে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর কথা বললাম, যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো হঠাৎ করে দেখো 2-3 বছরের মধ্যে একবার বুম আসে, আবার অনেক সময় আবার মার্কেটে মানে একদম শেষ। রিয়েল এস্টেট কোম্পানি মানে একদম পুরনো, মানে কি বলবো, মানে ঝুঁকিতে চলে সবসময়, কখন কোন বছর, সব বছর তাদের কিন্তু প্রফিট হয় না। রিয়েল এস্টেট কোম্পানি এমনই হচ্ছে 2-3 বছরে একবার বুম আসবে কাজে বা ভালো রিটার্ন দেবে, তখনই ভালো ইনকাম করা যায়, না হলে কিন্তু ইনকাম কিন্তু সেই পরিমাণে আসে না, ঠিক আছে। তাহলে এখন বাই, আমি কখন এটাকে বাই করতে চাই, ঠিক আছে, তো বাই করবে কোন পজিশনে থাকলে সেটা বাই করবে, আমি একটু যদি দেখি তাহলে দেখো এই যে সোভা লিমিটেড, তাহলে দেখো এখন মার্কেট যেটা এখন চলছে যে মানে কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে, ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে তাহলে 1433.40, ঠিক আছে। আর গত 1 বছর তার রিটার্ন কত দিয়েছে, 8.919% তার রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এখন তুমি স্ট্রং বাই জোন যদি আমি দেখতে পারি, তাহলে স্ট্রং বাই জোন তুমি যদি দেখতে চাও তাহলে 1200 থেকে 1250 টাকার মধ্যে হলে তুমি কিন্তু বাই করতে পারো, যখন
এখন কিন্তু আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে? তাহলে আপ ট্রেন্ডে ডাইরেক্টলি তুমি কিন্তু 2-3 বছরের জন্য হোল্ডে রাখবে, তাহলে এই প্রাইসে তুমি কিন্তু বাই করবে না, একদম না। তোমাকে একটু পেশেন্স নিয়ে কিছুদিন আর একটু অপেক্ষা করতে হবে। যদি দেখো মানে মানে তুমি যদি ধরে নাও যে আমি 10,000 টাকা তার এই কোম্পানির মধ্যে ইনভেস্ট করবো বা 25,000 টাকা ইনভেস্ট করবো, তাহলে একসাথে 10,000 টাকার শেয়ার কিনবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে ধরো তুমি 3টা পার্ট বানিয়ে নিলে, তাহলে ধরো তুমি 3টা পার্ট বানিয়ে নিলে বা 4টা পার্ট তুমি বানিয়ে নিতে পারো। ধরো প্রথমে তুমি 3,000 টাকা ইনভেস্ট করছো, তারপরটার মধ্যে ধরো তুমি আরও 3,000 টাকা ইনভেস্ট করছো, এরপরটাতে ধরো তুমি 4,000 টাকা ইনভেস্ট করছো। যদি তুমি এইরকম 3টা পার্ট বা 2টা পার্ট বা 4টা পার্ট বানিয়ে নিতে পারো, এই 3,000 টাকাটা যখন এই প্রাইস রেঞ্জে ঢুকে যাবে, মানে 1300 থেকে 1350 রেঞ্জের মধ্যে যখন মার্কেট একটু মানে এই মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে আছে, একটু ডাউন ট্রেন্ডে নেমে যখন এই রেঞ্জে ঢুকে যাবে, তখন তুমি কিছু টাকার বাই করে নিও। এখন দেখো মানে 1300 থেকে 1350 টাকার ভিতরে যে কোনো জায়গাতে থাকতে পারে, হয়তো বা তোমার 1300 টাকা তুমি পাবে না, তো একটু মিডিলে বা কাছাকাছি যখন পোর্শনটা পাবে, এই রেঞ্জে যখন পাবে, তাহলে তুমি এখানে কিছু 3,000 টাকা ইনভেস্ট মানে 3,000 টাকা ইনভেস্ট করে নিলে আরও কিছুদিন পর্যন্ত, মানে যখন মার্কেটটা উঠলো আবার কিছু ডাউন নামার পরে ধরো আরও 3,000 টাকা বা 4,000 টাকা তুমি ইনভেস্ট করে দিলে, মানে তোমার যদি স্ট্রং প্রাইস জোনের যদি যদি দেখতে চাও, তাহলে এই রেঞ্জে 1200 থেকে 1250 টাকার জনের মধ্যে যদি বাই করতে চাও পারো, তাহলে কিন্তু বেস্ট, সবচেয়ে বেস্ট মানে বাইং তুমি করে ফেলেছো। আর যদি মোটামুটি ধরো এখানেও কিছু টাকা ইনভেস্ট করে দাও, তাহলে আলটিমেটলি তোমার প্রাইসটা মানে অনেকটা ভালো ভালো ইয়েতে পেয়ে যাবে। কিন্তু যখন 1,500 টাকার উপরে, 1,500 টাকার তার বেশি যদি ক্রস করে ফেলে, তখন কিন্তু বাই করবে না, একদম বাই করবে না, ঠিক আছে? কারণ তুমি 2-3 বছরের জন্য হোল্ডে রাখছো, তাহলে তোমাকে এখানে এই প্রাইস রেঞ্জে গিয়ে বাই করাটা তোমার জন্য ভালো হবে না, বুঝতে পারছো? এখন আমি 2-3 বছরের জন্য এটাকে হোল্ডে রাখবো, ঠিক আছে? এখন আমি মার্কেটটা কখন কতটুকু অবধি দেখতে পারবো, যখন আমি দেখবো যে মানে আমার 1,800 থেকে 2,100 টাকার মধ্যে মানে ঢুকে যাচ্ছে, মানে মার্কেট এখানে অবধি চলে গেছে, তাহলে কিছুদিন ওয়েট করে যদি দেখো যে মানে 2,100 মানে 2,100 যদি ক্রস করে এটার কাছাকাছি অবস্থায় আছে, তখন তুমি সেল করে দিতে পারো। আর যদি মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে চলে যায়, মানে মানে ধরো এখানে কাছাকাছি যাওয়ার পরে, মানে 1,800 থেকে শুরু করে 2,300 টাকার মানে এখানে যাওয়ার পরে তো তুমি মার্কেটটা দেখে বুঝতে পারবে, কিছুদিন ওয়েট করার পর দেখতে পারবে যে এটা উপরের দিকে উঠছে না নিচের দিকে উঠছে। যখন দেখবে এটার ভিতর থেকে নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে, তখন তুমি সেল করে দেবে। কথাটা বুঝতে পেরেছো? তখন যদি তুমি সেল করে দাও, ভালো একটা কিছু প্রফিট তুমি আর্ন করে যেতে পারবে, ঠিক আছে? আর আমি আবারও বলে দিচ্ছি, এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এটা এডুকেশন পারপাসের জন্য বানাচ্ছি না, আমি কোনো আম, মানে সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালাইসিস না। আমি নিজে যা কিছু শিখেছি বা যা কিছু করছি সেটা নিজে নিজে আমি করছি। আমি এডুকেশনাল পারপাসের জন্য ভিডিওটা বানাচ্ছি, কোনো বাই হোল্ড এবং সেল রেকমেন্ডেশন আমি করছি না। তাহলে তুমি যদি ইনভেস্ট করতে চাও, নিজের উপরে ভরসা রেখে বা তোমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস যারা করে তাদের উপরে ভরসা করে তুমি করতে পারো। আমি কিন্তু করছি না, আমার কথায় কিন্তু তোমরা ইনভেস্ট করবে না। আমি এটা এডুকেশনাল পারপাসের জন্য কিন্তু বানাচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থাকবে।